বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগামীকাল 22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং অযোধ্যায় এই রাম মন্দিরের শুভ উদ্বোধন কালই। তো বর্তমান সময়ে অযোধ্যা শ্রীরাম মন্দিরের উদ্দীপনাময় তরঙ্গ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে ক্রমশ। আসুন জেনে নেওয়া যাক মন্দির উদ্ধারের 496 বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় রাম জন্মভূমিতে একটি বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দির রাম, সীতা ও হনুমানের মূর্তি উৎকীর্ণ করা ছিল। 84টি কষ্টি পাথরের স্তম্ভ ছিল এই মন্দিরে। 1528 সাল এই সুপ্রাচীন মন্দিরটি বাবরের নির্দেশে সেনাপতি মীর বাকি আক্রমণ করে। 15 দিন ভয়াবহ যুদ্ধের পর তোপদেগে মন্দির ধ্বংস করা হয়েছিল। এই যুদ্ধে 1,74,000 বীর হিন্দু শহীদ হন। ফৌজাবাদ জেলায় ভিটি রাজ্যের রাজা মহতব সিংহ, হংসবরের রাজা বিজয় সিংহ ও মকরহিরার রাজা সংগ্রাম সিং যুদ্ধে মৃত্যুবরণ করেন। 1680 আওরঙ্গজেব অযোধ্যাকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী প্রেরণ করে। গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখ সেনারা 10,000 চিমটেধারী সাধুদের সহযোগিতায় রাম জন্মভূমিকে মুক্ত করেন। 1684 4 বছর পর আওরঙ্গজেব পুনরায় মন্দির আক্রমণ করে ও 10,000 হিন্দু হত্যার পর দেবস্থান সম্পূর্ণ ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়। দরবেশ মুসা আসিকানের নির্দেশে মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে সেখানেই একটি মসজিদের আকৃতি সৌধ নির্মিত হয়েছিল। 1853 অযোধ্যাতে হিন্দু মুসলিম সংঘর্ষের 75 জন প্রাণ হারায়। ইতোমধ্যে 350 বছরের হিন্দুরা তাদের মন্দির উদ্ধার করতে 76 বার যুদ্ধে নামে এবং মহারানী জয় রাজকুমারী ও তার গুরু স্বামী মহেশ্বরানন্দ গরিলা যুদ্ধে 20 বার লড়াই করে মন্দির উদ্ধারের চেষ্টা করেন। এই যুদ্ধে 3,000 নারী যুদ্ধ করে, কয়েক লক্ষ মৃত্যুবরণ করে। 1857 বারবি কাঠামো পরিসরের মধ্যে একটি বেদি রাম চবুতরা নির্মাণ করে পূজা করা শুরু করে দেন ভক্তরা। 1859 ব্রিটিশ সরকার একটি প্রাচীর তুলে এবং সেই প্রাচীর তুলে দিয়েই উভয় ক্ষেত্রে উপাসনার ক্ষেত্র আলাদা করে দেয়। 1885 মহন্ত রঘুবীর দাস প্রথম বিবিধভাবে রাম জন্মভূমি হিন্দুদের হাতে তুলে দেবার দাবি করে ফৌজাবাদ আদালতে মামলা পেশ করেন। 1934 হিন্দু বৈরাগীদের দ্বারা তথাকথিত মসজিদ কাঠামো আঘাত করলে কিছু অংশ ভেঙে গেলেও পরে ভিতর থেকে মন্দিরের অবশিষ্ট বেরিয়ে পড়ে। এই সংঘর্ষের পর আর কখনোই এই স্থানে নামাজ পড়া হয়নি। 1938 হিন্দু মুসলিম ব্যাপক দাঙ্গা শুরু হয় দেশ জুড়ে। অযোধ্যায় গো হত্যা করা নিয়ে জনতার ক্ষোভ। বাবরি কাঠামো, গম্বুজ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। ইংরেজরা পুনরায় 3টি গম্বুজ বানিয়ে দেয়। 1939 ফৌজাবাদ জেলা আদালত বাবরি কাঠামোর মধ্যে নামাজ পড়া বন্ধের নির্দেশ দেন। এই কাঠামো 200 গজের মধ্যে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। প্রসঙ্গত উক্ত পরিসরের মধ্যে রাম চবুতরা আকবরের সময় সেই থেকেই হিন্দুরা অখণ্ড রাম নাম কীর্তন চালিয়ে আসছেন। 1949 23শে ডিসেম্বর রাতে অখণ্ড শ্রীরাম সংকীর্তনের মধ্যে মধ্যবর্তী গম্বুজের নিচে শ্রীরামলালার আবির্ভাব ও স্থাপনা হয়। 1949 29শে ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসককে নইয়ার স্থানটিকে বিতর্কিত ঘোষণা করে তালাচাবি লাগিয়ে দেয় এবং ফৌজাবাদ পৌরসভার চেয়ারম্যান শ্রী রাম বর্মাকে রিসিভার নিযুক্ত করেন। 1950
শ্রী গোপাল সিংহ বিশারদ এবং মহন্ত রামচন্দ্র দাস পরমহংস দুটি পৃথক মামলা দায়ের করেন। শ্রী বিশারদের মামলায় নিম্ন আদালত অন্তর্বর্তী রায়ে শ্রী রামলালার মূর্তি ওই স্থানে রাখার ও হিন্দুদের পূজার্চনার নির্বাদ আদেশ দেন ও রিসিভার নিযুক্ত করেন। 1955 এপ্রিল মাসে এলাহাবাদ উচ্চ আদালতে অন্তর্বর্তী আদেশকে স্বীকৃতি দেয়। 1959 শ্রীরাম জন্মভূমিতে পূজা ব্যবস্থা দেখাশোনার ভার রিসিভারের পরিবর্তে নির্মোহী আখড়ার উপর অর্পণের দাবিতে তারা এক মামলা দায়ের করেন। 1961 বিতর্কিত কাঠামোকে বাবরি মসজিদ ও তার পার্শ্ববর্তী কিছু ভূভাগকে কবরস্থান ঘোষণা করার দাবিতে মোকদ্দমা শুরু করে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। 1983 6 মার্চ উত্তরপ্রদেশের মুজাফফরনগরে অনুষ্ঠিত বিশাল হিন্দু সম্মেলনে শ্রীরাম জন্মভূমি মুক্তিযজ্ঞ সমিতির নামে বিতর্কিত স্থানে মন্দির নির্মাণ করার জন্য প্রচার অভিযান শুরু করল বিশ্ব হিন্দু পরিষদ। 1984 অক্টোবর মাস বিজ্ঞান ভবন দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সংসদ আয়োজিত হলো। এই সংসদে সারা দেশের সাধু সামন্তরা রাম জন্মভূমির মুক্তির জন্য সারা দেশবাসীকে আহ্বান করলেন। শ্রীরাম জানকী রথযাত্রার মাধ্যমে শুরু হয় জনজাগরণ। 1986 1 ফেব্রুয়ারি ফৌজাবাদ জেলা বিচারকের আদেশে শ্রীরাম মন্দিরের তালা খুলে দেয়। আদালতে এই নির্দেশের প্রতিবাদ জানায় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। শুরু হলো আইনের লড়াই। জেলা আদালত থেকে এই মামলা পৌঁছালো লক্ষ্ণৌ হাইকোর্টে। এরপরেই হিন্দু সমাজের সমস্ত মত ও পথের ধর্মগুরু মিলে সংগঠন করলেন শ্রীরাম জন্মভূমি ন্যাস। 1986 বিতর্কিত চত্বরে মন্দির তৈরির শিলান্যাসের অনুমতি দিল তৎকালীন রাজীব গান্ধী সরকার। সংঘর্ষে 500 জন প্রাণ হারায়। শ্রীরাম মন্দির নির্মাণে বিরোধী অথবা আপত্তিকারী প্রতিবাদীদের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেন ভগবান শ্রী রামলালা বিরাজমানের অভিন্ন সখা শ্রী দেবকীনন্দন আগরওয়াল। 1989 বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব প্রয়োগ পূর্ণকুম্ভের সিদ্ধান্ত হয় শিলান্যাসের। ভারতের গ্রাম ও শহরে 2,75,000 স্নান থেকে পূজিত রামশিলা অযোধ্যায় পৌঁছায়। অন্যান্য দেশেও শিলা পূজন হয়। প্রায় 6.5 কোটি 25 লাখ মানুষ শিলা পূজনের অংশগ্রহণ করে। 1989 9 নভেম্বর মঠ ও মন্দিরে সকল পূজ্য সাধু মহন্ত, হিন্দু সমাজের প্রমুখ নেতৃবৃন্দ, অবহেলিত সমাজের এক রামভক্ত শ্রীকামেশ্বর চৌপালের হাত দিয়েই শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। 1990 আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করার চেষ্টা করলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখর। মন্দিরের সমর্থনে দেশজুড়ে রথযাত্রা বেরোলেন শ্রী লালকৃষ্ণ আদবানি। মন্দিরের প্রতি জনসমর্থন বাড়তে লাগল এবং ঘুমিয়ে থাকা হিন্দু সমাজের জাগরণের উদয় হলো। 1990 হরিদ্বারে বিশাল হিন্দু সম্মেলনে কর সেবা করার ঘোষণা হয়। 1990 30 অক্টোবর অযোধ্যায় লক্ষ লক্ষ কর সেবকের সমাবেশ হয় এবং মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে কর সেবকরা গম্বুজের উপর গৌরী পতাকা উড়িয়ে দেন। 1990 2রা নভেম্বর শান্ত কর সেবকদের উপর গুলি চলে। সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত 30 জন। শহীদ হলেন কলকাতার শ্রী রামকুমার কোঠারি, শ্রী শরৎকুমার কোঠারি ভ্রাতৃদ্বয়। ভয়ঙ্কর এই নরসংহারে সমস্ত দেশ কেঁপে ওঠে। ক্ষমতা থেকে সরে যেতে হয় মুলায়ম সিংহকে। মুখ্যমন্ত্রী হন বিজেপির কল্যাণ সিং।
1991 অক্টোবরে উত্তরপ্রদেশ সরকার পর্যটন বিকাশে নির্মিত আশেপাশে 2.77 একর জমির অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে নির্মোহী আখড়া ও কতিপয় মুসলিম হাইকোর্টে চ্যালেঞ্জ করে। বিশেষ আদালত শুনানির জন্য নভেম্বর 1992-এর মধ্যে ঠিক করবে বলে জানান। 1992 6 ডিসেম্বর সর্বোচ্চ আদালতে নভেম্বরের শেষ দিনে পূর্বে রায়ের দানের কথা বললেও হাইকোর্ট রায়দান স্থগিত করে। 2 লক্ষ কর সেবকের উপস্থিতিতে বিতর্কিত ধাঁচা জনগণ আক্রোশ মাটিতে মিশিয়ে গেল। একই স্থানে গড়ে উঠল নবনির্মিত রাম মন্দির, চর ত্রিপলে আচ্ছাদিত মন্দির। ফলস্বরূপ সারা দেশে অশান্তি তৈরি হয়, দাঙ্গা ছড়িয়ে পড়ে ও 2000 মানুষের মৃত্যু হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1993 7 জানুয়ারি বিতর্কিত সৌদ স্থানের চতুর্দিকে 67 একর জমির কেন্দ্রীয় সরকার অধিগৃহীত করে। উক্ত জমির মধ্যে 46 একর জমি শ্রীরাম জন্মভূমি ন্যাসের অধীনে ছিল। সেখানে রামকথা পাঠ করা হবে বলে জানায় নরসিমা রাও সরকার। 1994 24 অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দিল সরকার অধিগৃহীত এলাকায় কোনো নির্মাণ কাজ করা যাবে না। পরবর্তীতে স্থিতাবস্থায় নির্দেশ জারি হলো। উক্ত স্থান সম্বন্ধে সমস্ত মামলা পুনরুজ্জীবিত করা হয়। 1996 ফেব্রুয়ারি মাস মামলার বিষয়বস্তু পুনরুদ্ধার করা হয় এবং সুন্নি ওয়াকফ বোর্ডে তাদের কবরস্থান সম্পর্কিত মামলা উঠিয়ে নেয়। 2002 জানুয়ারি নিজেদের দপ্তরে অযোধ্যা সেল গঠনের করেন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী। ফেব্রুয়ারির গোদারায় অযোধ্যা ফেরত করসেবকদের উপর হামলা হলো ট্রেনে, প্রাণ হারালেন 58 জন। মার্চ গোদারা কাণ্ডের জেরে গুজরাট দাঙ্গায় নিহত হয় প্রায় 2000। অযোধ্যা নিয়ে শঙ্করাচার্যের সমাধান সূত্র মানল না মুসলিম পার্সোনাল ল বোর্ড। 2002 মার্চ মাস গোদারা কাণ্ডের জেরে গুজরাট দাঙ্গায় নিহত হলো প্রায় 2000 জন। অযোধ্যা নিয়ে শঙ্করাচার্যের সমাধান সূত্র মানল না মুসলিম পার্সোনাল ল বোর্ড। 2003 জানুয়ারি মাস রাম মন্দির ছিল কিনা খতিয়ে দেখতে কাজ শুরু করলো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং আদালতের নির্দেশে এটা খতিয়ে দেখার কাজ শুরু করলো। 2003 7 আগস্ট সমীক্ষা রিপোর্টে বলা হলো ধাঁচার নিচে মন্দিরের প্রমাণ মিলেছে। পাওয়া গেল বিকৃত হয়ে যাওয়া দেব মন্দিরের যুগল মূর্তি, পদ্মের মোটিফ, একটি চক্রাকৃতি মন্দির, 50টি পিলারের ভিত, ব্রাহ্মী হরফে খোদাই করা সিলমোহর ইত্যাদি। তারিখ নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী এই সময়কে খ্রিস্টপূর্ব 1000 থেকে 300 খ্রিস্টাব্দের পর্যন্ত বলা যায়। ভারতের পুরাতাত্ত্বিক সর্বশেষ ASI 574 পৃষ্ঠায় রিপোর্ট জমা দেয়। 2005 জুলাই মাস বাবরি চত্বরে অস্থায়ী মন্দির আত্মঘাতী হামলায় মুসলিম জঙ্গিদের বিস্ফোরক ভর্তি জিপে চেপে চত্বরের দেয়াল ভাঙল তারা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো 6 জঙ্গি। 2009 জুন মাস 17 বছর পর মসজিদ ধ্বংস সংক্রান্ত রিপোর্ট জমা দিল লিবারহান কমিশন। 2010 রাম মন্দির নির্মাণ নিয়ে পুনরায় প্রকল্প গ্রহণ করে শ্রীরাম জন্মভূমির মন্দির নির্মাণ সমিতি এবং হনুমত শক্তির জাগরণ কার্যক্রমে ঘোষণা করে। 24 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 2010 28 সেপ্টেম্বর মামলার রায়দান স্থগিত রাখার আদেশ খারিজ করলেন শীর্ষ আদালত। 30 সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানান এলাহাবাদ হাইকোর্ট। 2010 30 সেপ্টেম্বর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায় ঘোষণা করলেন এলাহাবাদ হাইকোর্টের 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ। রায়ে বলা হয়, প্রথম যে রায় তাতে বলা হয়েছে রামলালার জন্মস্থানের জমি পাবে রাম জন্মভূমি ন্যাস।
দ্বিতীয় রায়ে বলা হয়েছে, সীতার সুই ও রামচবুতরা ও ভান্ডারে পাবে নির্বাহী আকড়া। 3 বলা হয়েছে, সুন্নি ওয়াকফ বোর্ড পাবে বাইরের দিকের 1/3 জমি। 2010 বিশ্ব হিন্দু পরিষদ এবং সুন্নি ওয়াকফ বোর্ড এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। 2011 মহামান্য সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় এবং রাম জন্মভূমিতে জমিতে স্থিত অবস্থায় বজায় রাখতে আদেশ দেয়। 2016 শ্রী সুবর্ণ ন্যায় স্বামী এই মামলা সুপ্রিম কোর্টে পক্ষভুক্ত হন ও রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ নিয়ে সওয়াল জবাব করার জন্য অনুমতিপ্রাপ্ত হন। 2017 21 মার্চ তৎকালীন প্রধান বিচারপতি জে.এম. মেয়র নির্দেশ দেন আপোষে বিবাদ এবং বিসংবাদ মিটিয়ে নেওয়ার জন্য, যদিও সুন্নি ওয়াকফ বোর্ডের এই দাবিকে নস্যাৎ করে। 2017 সুন্নি ওয়াকফ বোর্ডের কাউন্সিল কপিল সিব্বল দাবি করেন যে এই মামলার পুনরায় শুনানি 2019 সালের লোকসভা ভোটের পরে স্থির হোক। 2018 29 অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পূর্বের নির্ধারিত দিন এবং 29 অক্টোবর শুনানি না করে জানায় যে বেঞ্চ এই মামলায় শোনাবে। সেই বেঞ্চই ঠিক করবে কবে শোনাবে, সেটা জানুয়ারিও হতে পারে বা তার পরেও হতে পারে। 2019 6 আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে। তৈরি হলো মধ্যস্থতাকারী প্যানেল, কিন্তু মধ্যস্থার প্রচেষ্টা ব্যর্থ হয়। 6 আগস্ট 2019 শুরু হয় দৈনিক শুনানি। 2019 16 আগস্ট 40 দিন শুনানির পরে 16 আগস্ট শুনানি শেষ হয়। বলা হয় 17 নভেম্বরের মধ্যে রায়দান হবে। 9 নভেম্বর সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে একমত হয়ে বলেন, এই 14,000 বর্গফুট স্থান রামলালার। 2019 17 নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতে 5 প্রধান বিচারপতি বেঞ্চ ওই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। 2.77 একর জমির পুরোটাই ভগবান শ্রী রামলালার জন্মভূমির পরিসরের অন্তর্গত এবং ভারত সরকারকে নির্দেশ দিলেন মন্দির গঠনের জন্য একটি ন্যাস নির্মাণ করতে এবং অন্যদিকে অযোধ্যার মধ্যেই মুসলিম সম্প্রদায়ের জন্য এক মসজিদ নির্মাণের জন্য 5 একর জায়গা দেওয়া হবে। 2020 5 ফেব্রুয়ারি ভারত সরকার শ্রীরামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্র নামে ন্যাস গঠন করে অধিগৃহীত 70 একর জমি শ্রীরামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্রকে সঁপে দেন। 2020 25 মার্চ শ্রী রামলালা ত্রিপলের মন্দির থেকে অস্থায়ী মন্দিরের বিরাজমান হলেন। 2020 5 আগস্ট অগণিত মানুষের স্বপ্ন সংকল্প সিদ্ধির সেই অলৌকিক মুহূর্ত উপস্থিত হলো। পূর্ণ মহন্ত, নিত্যগোপাল দাস সহ সারা দেশে বিভিন্ন আধ্যাত্মিক ধারায় প্রতিনিধি, পূজ্য আর্যগণ এবং সন্তগণ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘ চালক পূজিত শ্রী মোহন ভগবতজির পবিত্র সান্নিধ্যে ভারতের জনপ্রিয় এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভূমি পূজন করে মন্দির নির্মাণের শুভারম্ভ করেন। ওই শুভ মুহূর্তে দেশের 3,000-এরও বেশি পবিত্র নদী ও তীর্থজল, বিভিন্ন জাতি জনজাতি শ্রদ্ধাকেন্দ্র এবং আত্মাহুতি দেওয়া করসেবকদের বাড়ি থেকে আনা মাটি সম্পূর্ণ ভারতবর্ষকে আধ্যাত্মিক প্রতিরূপ হিসাবে উপস্থিত করে। 2020 15 ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয়েছে জনসাধারণের অর্থেই নির্মিত হবে এই মন্দির। 161 ফুট উঁচু এবং 380 ফুট দৈর্ঘ্য, 250 ফুট প্রস্থ এবং 3 তলা এই ভব্য মন্দিরের প্রত্যেক তলায় উচ্চতা হবে 20 ফুট। নবনির্মিত রাম মন্দিরের মোট 392টি স্তম্ভ এবং 44টি দরজা থাকছে, আর ভূতলে ভূগর্ভে প্রভু
রামচন্দ্রের বাল্যকালের বিগ্রহ থাকবে। বিশিষ্ট পাথরের শ্রীরাম মন্দিরটি তৈরি করতে প্রায় 1100 কোটি টাকা খরচ হবে বলে মনে করা হয়। 2021 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 5,100,000 টাকা দিয়ে এই নিধি সমর্পণ অভিযান সূচনা করেন। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতবাসী সাগ্রহে অর্থ সমর্পণ করে। 2024 22শে জানুয়ারি। আগামীকাল সেই দিন। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের ভূগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। সারা দেশ ও বিদেশের কয়েক হাজার এবং ভিন্ন পন্থের সাধু সন্ন্যাসী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান পূজনীয় মোহন রাও ভগবত সেই মনোরম এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্রীরামচন্দ্রের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সকলের জন্য মন্দির উন্মুক্ত করা হবে। দেশ বিদেশের সমস্ত রাম ভক্তদের আমন্ত্রণ জানানোর জন্য 22শে জানুয়ারির আগেই অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অক্ষত সহযোগে নিমন্ত্রণ করবেন। সাথে মন্দিরের প্রস্তাবিত ছবি এবং মন্দিরের বিবরণ সংক্রান্ত পত্রকও বাড়িতে দেবেন, যেগুলো দেওয়া অবশ্য অলরেডি হয়ে গেছে। অক্ষত হলো হলুদ মাখানো গোটা আতপ চাল। অনেকে মনে পড়বে সম্প্রতি অতীতেও যে সময় রং বেরঙের কাঠ ছাপানো প্রচলন হয়নি, তখন পারিবারিক অনুষ্ঠানে গুড় পটলা অথবা গোটা পান সুপারি দিয়েই বাড়ি বাড়ি নিমন্ত্রণ করা হতো। বর্তমান সময়ে ছাপানো কার্ডের এক কোণে কাঁচা হলুদের ছাপ দেওয়া হয়। শুভ অনুষ্ঠান বাড়িতে আত্মীয় কুটুম্ব নিমন্ত্রণ করার এটি সুপ্রাচীন হিন্দু পরম্পরা। এই মন্দির হবে বিশ্বের অন্যতম আকর্ষণের ভরকেন্দ্র। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে এই মন্দির দর্শন করতে। মন্দির নির্মাণ এবং রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মত পথ ও উপাসনার অনুগামীদের সদ্ভাব নির্মাণ হবে। দেশের প্রগতি দ্রুত হবে ও ভারতে রামরাজ্যের কল্পনা বাস্তবিত হয়ে রাষ্ট্র নির্মাণের পথে আরও এক ধাপ অগ্রসর হবে। জয় শ্রীরাম। আমার এই লেখাটি সংগৃহীত, তাই ভাবলাম আপনাদের এটি জানিয়ে রাখি, এজন্যই এই ভিডিওটি করা। তো ভিডিওটি কেমন লাগলো